প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দর আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি শুরু করছি। যারা ভোকেশনালে নবম শ্রেণীতে আসো, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল টেকনোলজি এবং সাধারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, সবার জন্য আজকের এই ক্লাসটি। আমরা আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ, এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব: শ্রাব্যতার সীমা, শব্দতর ও শব্দতর তরঙ্গ, প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়, শব্দের উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যে ন্যূনতম দূরত্ব আমরা নির্ণয় করতে শিখব, সাগর অথবা কুয়োর গভীরতা নির্ণয় করতে শিখব, শব্দ দূষণের কারণ এবং ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে আজকে আমরা জানব। আমরা কিন্তু এর আগে এই অধ্যায়ের একটি ক্লাস করেছি, আজকে দ্বিতীয় ক্লাস। তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই কী করবে, খাতা কলম নিয়ে বসবে এবং সুন্দরভাবে বিষয়টা বোঝার চেষ্টা করবে, কেমন? তো প্রথমেই আমরা কি ঠিক করেছি, কি বলেছি যে শ্রাব্যতার সীমা কাকে বলে। ব্যাপার হলো কি, আমরা এই যে কথা বলি এবং তোমরা কথা বলো, আমরা কি করি, পরস্পরের কথাগুলো শুনতে পাই। শব্দ কি করে, এই যে বাতাস মাধ্যম ব্যবহার করে শব্দ উৎস, এই যে আমি কথা বলছি, এই মুহূর্তে আমি শব্দ উৎস, তুমি শুনতে পাচ্ছ, তুমি হচ্ছে কি রিসিভার, হ্যাঁ, মানে শব্দ গ্রাহক। তাহলে এই যে বায়ু মাধ্যম, বায়ু তরঙ্গ ব্যবহার করে কি করছে, শব্দ উৎস থেকে শ্রোতার কাছে শব্দটি পৌঁছে যাচ্ছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে শব্দ কিভাবে বাতাস ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বাতাসটা হচ্ছে কি মাধ্যম, হ্যাঁ, এই যে একটা সংকোচন, একটা প্রসারণের মাধ্যমে কিভাবে শব্দ উৎসের কাছ থেকে শব্দ শ্রোতার নিকট শব্দ পৌঁছয়। আমরা কিন্তু এই যে শব্দ শুনি, সব শব্দ কিন্তু শুনতে পাই না। আমরা গত ক্লাসে বলেছিলাম যে শব্দ তরঙ্গ, কম্পাঙ্ক, এগুলো জেনেছি এবং কম্পাঙ্কের একক জেনেছি হার্টজ। আজকে আমরা যখন শ্রাব্যতার সীমা আলোচনা করছি, বলছি, সেখানে কিন্তু আবার এই হার্টজ শব্দটি উল্লেখ করব। শব্দ কম্পাঙ্ক, শব্দ তরঙ্গের এই যে কম্পাঙ্কের এককটা হচ্ছে হার্টজ। আমরা কি করি, সব শব্দ শুনতে পাই না। যে শব্দ শুনতে পাই সেটা হলো কি 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। যে শব্দগুলোর কম্পাঙ্ক 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজের মধ্যে আমরা কেবল সেই শব্দগুলো শুনতে পাই। এই জন্য এই সীমাকে বলি আমরা শ্রাব্যতার সীমা। এটাকে আমরা বলতেছি শ্রাব্যতার সীমা বা শ্রাব্যতার পাল্লা। হ্যাঁ, শ্রাব্যতার সীমা বা শ্রাব্যতার পাল্লা। তাহলে দেখছি যে 20 হার্টজের নিচে হলে আমরা শব্দ শুনতে পাই না, আবার 20,000 হার্টজের উপরে গেলেও শব্দ শুনতে পাই না। এই যে 20,000 হার্টজ আর 20 হার্টজ, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের নিচে, তাদেরকে আমরা বলছি কি শব্দের তরঙ্গ। কি বলছি, যদি এটা 20,000 হার্টজের কম হয় তখন বলছি শব্দের তরঙ্গ। হ্যাঁ, একটু বড় করে লিখি, শব্দের তরঙ্গ। কিন্তু যদি কি হয়, 20,000 হার্টজের, এটা যদি বড় হয় সেটাকে বলতেছি আমরা শব্দতর তরঙ্গ। এই মানের, তার মানে এই কম্পাঙ্ক কি হবে, যখন 20 হার্টজের কম হবে সেটা শব্দে তর, আর 20,000 হার্টজের বেশি হলে শব্দতর তরঙ্গ। আমরা কিন্তু এটা মাথায় ভালোভাবে মনে রাখবো এবং অনেক সময় এলোমেলো করে ফেলবো যে শব্দতর আর শব্দে তরঙ্গ। এখন দেখো, আমরা এই যে শব্দতর তরঙ্গ বা শব্দতর তরঙ্গ, এর ব্যবহারটা কি, এই ব্যবহারটা মাঝে মাঝে আমাদের প্রশ্নে পড়ে। চলো বন্ধুরা আমরা একটু দেখে আসি। আমরা 1 নম্বরে লিখেছি যে শব্দতর তরঙ্গের ব্যবহার। 1 নম্বরে লিখেছি, দেখো, সমুদ্রের গভীরতা নির্ণয়, হিমশৈল, ডুবোজাহাজ ইত্যাদির অবস্থান নির্ণয়। এটা ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো। পোতাশ্রয়ের মুখ থেকে জাহাজের পথ প্রদর্শন, মানে সমুদ্রে অনেক সময় জাহাজের দিক বা গতিবিধি আমরা দিক ভুলে যাই, সেটার জন্য আমরা শব্দতর তরঙ্গ ব্যবহার করতে পারি। ধাতব পিণ্ড বা পাতে সূক্ষ্ম ফাটল নির্ণয়, সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরীক্ষা করা, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা, রোগ নির্ণয় ও চিকিৎসা, কাপড়ের ময়লা পরিষ্কার, এই সমস্ত কাজে আমরা কি করতে পারি, শব্দতর তরঙ্গের ব্যবহার আমরা
শিখবো বা এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। দেখো, দ্বিতীয়টা আমরা ঠিক করেছি পাঠের বিষয় যে প্রতিধ্বনি এবং প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়। তাহলে আমাদের শুরুতে কি জানতে হবে, প্রতিধ্বনি কাকে বলে। আমরা আলোর অধ্যায় পড়েছিলাম, মনে আছে কিনা, যে প্রতিফলন, তাই না? আলো কী করে, কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার ফিরে আসে, এই ঘটনাকে আমরা প্রতিফলন বলি। কিন্তু এখানে বলছি যে শব্দ উৎস থেকে শব্দ সৃষ্টি হওয়ার পরে সেটা দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে, তখন কি হয়, মূল শব্দের যে পুনরাবৃত্তি সেটাকে বলি আমরা প্রতিধ্বনি। কি বললাম, শব্দ উৎস থেকে শব্দ সৃষ্টি হবে, সেটা দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসবে উৎসের নিকটে এবং মূল শব্দের যে পুনরাবৃত্তি ঘটবে সেটাকে বলবো আমরা প্রতিধ্বনি। প্রতিধ্বনি কীভাবে সৃষ্টি হয়, তাহলে আমরা এই যে ঘরে কথা বলছি, আমরা কিন্তু প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না। আবার যদি কোনো বদ্ধ ঘরে আমরা কথা বলি তাহলে গম গম শব্দ শুনতে পাই। হ্যাঁ, আবার দেখা যায় ফাঁকা কোনো স্থানে দাঁড়িয়ে রয়েছি, দূরে কোনো পাহাড় বা উঁচু কোনো বিল্ডিং রয়েছে, সেই ক্ষেত্রে যদি আমরা জোরে শব্দ করি, হ্যাঁ, তাহলে আমরা কি করি, প্রতিধ্বনি শুনতে পাই। বলছে কি, ঘরের ভিতরে কেন, বদ্ধ ঘরে কেন গম গম আওয়াজ করে, সেই কথাটা আমি কিভাবে প্রতিধ্বনি সৃষ্টি হয় সেটা বলার পরে বলবো। এখন দেখো, কোনো শব্দ সৃষ্টি হওয়ার পরে তার স্থায়িত্ব আমাদের মস্তিষ্কে থাকে কত, 0.1 সেকেন্ড। এই শব্দ শোনার পরে আমাদের মাথায় এই শব্দের স্থায়িত্ব 0.1 সেকেন্ড। তার মানে 1.1 সেকেন্ড পরে শব্দটা আমাদের মাথা থেকে হারিয়ে যাবে। এখন কথা হলো কি, প্রতিধ্বনি শুনতে গেলে এই যে শব্দ, ওই দূরবর্তী কোনো মাধ্যম, ওটা থেকে বাধা পেয়ে আমার কাছে ফিরে আসতে কি করতে হবে, এই 0.1 সেকেন্ডের পরে যদি ফিরে আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। আর যদি 0.1 সেকেন্ডের আগে ফিরে আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। কেন? 0.1 সেকেন্ডের আগে ফিরে আসলে কি হবে, আমাদের মাথায় তো মূল শব্দটা রয়ে গেছে, আর ওই প্রতিধ্বনি ফিরে আসলো, মূল শব্দ আর প্রতিধ্বনি মিলেমিশে একটা শব্দ হয়ে যাবে। তখন কিন্তু আমরা আলাদা করে চিনতে পারবো, আলাদা করে বুঝতে পারবো না কোনটা মূল শব্দ কোনটা প্রতিধ্বনি। এই জন্য আমরা 0.1 সেকেন্ডের আগে আসলে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। কিন্তু যদি 0.1 সেকেন্ডের পরে আসে তাহলে 0.1 সেকেন্ডের আগে কি হয়, মূল শব্দটি আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যায় এবং ওটা 0.1 সেকেন্ডের পরে আসার কারণে ওটাকে আমরা আলাদা করে বুঝতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে 0.1 সেকেন্ডের আগে পরে বলছি, এই আগে পরে কে আগে আসবে পরে আসবে, এর সাথে একটা রাশির সম্পর্ক আছে, সেটা হলো দূরত্ব। তাহলে এমন দূরত্বে থাকতে হবে, দূরবর্তী ওই সেই প্রতিবন্ধকটা এমন দূরত্বে থাকতে হবে যেন শব্দটি 0.1 সেকেন্ডের আগে ফিরে না আসতে পারে। যদি খুব কাছাকাছি থাকে তাহলে 0.1 সেকেন্ডের আগেই ফিরে আসলে মূল শব্দের সাথে মিশে যাবে। কিন্তু যদি একটু দূরে থাকে তখন ফিরে আসতে কী হবে, 0.1 সেকেন্ডের বেশি সময় লেগে যাবে। তখন কি করব, আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, কারণ ততক্ষণে আমাদের মস্তিষ্ক থেকে মূল শব্দটি হারিয়ে গেছে। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, দূরত্বের উপরে, তাই না? তাহলে আমরা জানি মোটামুটি যে শব্দ, বাতাসে শব্দের বেগ কত, যদি আমরা ধরি নেই 332 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি 1 সেকেন্ডে বাতাসের শব্দ 332 মিটার যায়। খেয়াল করো তো, যদি কিনা 1 সেকেন্ডে 332 মিটার যায়, হ্যাঁ, 332 মিটার যায়, তাহলে 0.1 সেকেন্ডে কত যাবে, 0.1 সেকেন্ডে কত যাবে, 332 গুণ 0.1, তার মানে 33.2 মিটার। একটা জিনিস খেয়াল করো, শব্দ উৎস থেকে শব্দ দূরবর্তী ওই প্রতিবন্ধক বা বাধাতে যাবে, আবার সেখান থেকে বাধা পেয়ে ফিরে আসবে, তাহলে কি হবে, একই দূরত্ব কয়বার অতিক্রম করতে হবে, দুবার। কিভাবে, যদি আমি এখানে শব্দ উৎস হয়, হ্যাঁ, শব্দ উৎস, আর এটা যদি প্রতিবন্ধক হয় যেখানে শব্দটা কি করবে, বাধা পেয়ে ফিরে আসবে, হ্যাঁ, এটা প্রতিবন্ধক একটা ছবি দিয়ে আমি দেখাই। তাহলে শব্দটা এখান থেকে এরকম যাবে,
তারপরে আবার কি করবে, এরকম করে ফিরে আসবে। তাহলে দেখো তো একই দূরত্ব কয়বার অতিক্রম করছে, 2d। এটা আমরা বলতে পারি যে তার মানে কি এই যেতে আসতে 32.2 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তা আমরা জানি বেগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বেগ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়। তাহলে আমরা লিখতে পারি যে দূরত্ব ইকুয়াল টু কি, দূরত্ব ইকুয়াল টু লিখতে পারি বেগ গুণ সময়। এখন দেখো তো দূরত্ব মানে কি 2d, বেগ কত 332 ইন্টু সময় কত 0.1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে ডি ইকুয়াল টু কী লিখতে পারি, এইটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে তো দেখাইছি যে 33.2 আর 2 নিচে ভাগ হয়ে গেল, এখানে 16.6 মিটার। তার মানে কি হবে, শব্দ উৎস থেকে যদি ওই প্রতিবন্ধক বা যে মাধ্যমে শব্দটা বাধা পেয়ে ফিরে আসবে সেটা যদি 16.6 মিটার দূরে হয় তাহলে শব্দ 0.1 সেকেন্ডের আগে ফিরে আসতে পারবে না। আর যখনই শব্দ ফিরে আসতে পারবে না তখন আমরা কি করব, মূল শব্দটা মস্তিষ্ক থেকে হারিয়ে যাবে, ওই শব্দটাকে আলাদা করে আমরা শুনতে পাবো, তখন সেটাকে বলবো আমরা প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনির সৃষ্টি হতে গেলে আমরা জানি কিভাবে হলো, সেটা আমরা দেখলাম এইভাবে যে দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসবে, মূল শব্দের যে পুনরাবৃত্তি সেটা প্রতিধ্বনি, এবং মাধ্যমটা অবশ্যই কী হতে হবে 16.6 মিটার দূরে হতে হবে। যদি এর কাছে হয় তখন কি হবে, আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। আমরা কিন্তু দেখলাম যে শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব এটা, এবং প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয় সেটাও কিন্তু এইভাবে আমরা ব্যাখ্যা করতে সক্ষম হলাম। এখন দেখি যে সাগর এবং কুয়োর গভীরতা আমরা কিভাবে নির্ণয় করব। একটু দেখি আমরা সাধারণত কি করি, তোমরা জেনে থাকবে যে সোনার নামক যে যন্ত্র, সোনার, আমি এখানে একটা ছবি আঁকি তাহলে সবচেয়ে ভালো সুবিধা হয়। এটা মনে করো আমরা ছবিতে সাগর দেখিয়েছি, হ্যাঁ, এটা বড় করে এখানে একটা কি আমরা জাহাজ এঁকে দেই, একটা জাহাজ আমরা এঁকে দিলাম। হ্যাঁ, এখন এটা সমুদ্রের গভীরতা, এখানে সোনার নামক যন্ত্র ব্যবহার করা হয়। সোনার অর্থ হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। এই সোনার নামক যন্ত্রের সাহায্যে শব্দ সৃষ্টি করা হয়। এই শব্দ সৃষ্টি করা হলে কি হয়, শব্দটা এরকম এখান থেকে এরকম আসবে, তারপরে কি করবে, এরকম আবার ফিরেও যাবে। স্টপওয়াচ বা থামাঘড়ির সাহায্যে কি করা হয়, যখন শব্দ সৃষ্টি করা হয় সেই সময়টা কি করা হয়, লিপিবদ্ধ করা হয়, এবং এই শব্দ সৃষ্টি করার পরে শব্দটা কতক্ষণ পরে ফিরে যাচ্ছে, অর্থাৎ কতক্ষণ পরে আমরা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি সেটা কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। তাহলে শব্দ সৃষ্টি করা আর শব্দ মানে প্রতিধ্বনি শোনার সময়ের মধ্যবর্তী ব্যবধান যদি মনে করো আমরা এখানে 2 সেকেন্ড লিখি, কি করলাম, যদি আমরা 10টার সময় শব্দ সৃষ্টি করি 10:02 সেকেন্ডে আমরা প্রতিধ্বনি শুনতে পেলাম, তাহলে আমার কি হলো, শব্দটা এখান থেকে এখানে এসে ফিরে যেতে সময় লেগেছে 2 সেকেন্ড। আর এইটা যদি আমরা এইচ চিন্তা করি তাহলে এটা হলো এইচ, সব মিলে হবে 2h, দুটো একই দূরত্ব দুইবার অতিক্রম করে। দেখো কি করলাম, সোনার নামক যন্ত্রের সাহায্যে আমরা শব্দ সৃষ্টি করলাম, এবং শব্দ সৃষ্টি করা এবং প্রতিধ্বনি শোনার সময়ের মধ্যবর্তী সময়টা আমরা লিপিবদ্ধ করলাম। এরপরে আমরা কি করব, আমরা জানি যে পানিতে শব্দের বেগ কত, 1450 মিটার পার সেকেন্ড। 1439 কোথাও কোথাও লেখা আছে, আমরা 1450 ধরে নিই, একটু পরিবর্তন হতে পারে, এদিক ওদিক হতে পারে। তাহলে দেখো তো আমরা জানি দূরত্ব ইকুয়াল টু কি, বা আবারও সেইটা করি, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে দূরত্ব মানে কি 2h, অর্থাৎ গভীরতা, হাইট, বেগ কত
বেগ আমি এখানে লিখি 1450, সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই ইকুয়াল টু কী হবে? 1450 গুণ 2, এখানে 2 কেটে দাও, 1450 মিটার। তার মানে কি দেখো তো, ওই সমুদ্রের গভীরতা হবে 1450 মিটার। তাহলে আমরা কি করলাম, যে সাগর অথবা কুয়োর গভীরতা কিভাবে নির্ণয় করব? এটা কিন্তু উচ্চতা, গভীরতা, এটা একক হচ্ছে মিটার। আমরা একে কিলোমিটার করে নিতে পারবো, তখন 1.45 কিলোমিটার হবে, বা 1.45 কিলোমিটার। হ্যাঁ, এটা হবে কি এর গভীরতা। এখন দেখো সবশেষে শব্দ দূষণ কী জিনিস, শব্দ দূষণের কারণ এবং ক্ষতিকর প্রভাব সমূহ। শব্দ তো আমাদের শুনতে ভালো লাগে, তাই না? সব শব্দ শুনতে ভালো লাগে না। কোনো কোনো শব্দ কি খুব বিরক্তিকর মনে হয়, কোনো কোনো শব্দ একটা কখনো কখনো কোনো গান আমাদের শুনতে অনেক ভালো লাগে, কখনো কখনো পাখির ডাক শুনতে ভালো লাগে, মানে কিছু সুরযুক্ত শব্দ, সুরেলা শব্দ। আবার কিছু আসে বেসুর, হ্যাঁ বেসুরি, কেউ অনেক সময় বেসুরে গান গাইলে আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, তাই না? তার মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো কি করে মানুষের জন্য বিরক্তিকর, মানে শুনলে বিরক্তি মনে হয় এবং যেটা অসহ্য, সেই শব্দকে বলছি আমরা বিরক্তিকর শব্দ। এবং এই যে ব্যাপারটা, পর্যাপ্ত শব্দ যেটা আমাদের মস্তিষ্কের ক্ষতি করে, আমাদের শারীরিক অবস্থার ক্ষতি করে, সহ্যসীমার বাইরে চলে যায়, এই ধরনের শব্দকে আমরা বলছি শব্দ দূষণ। তার মানে শব্দ দূষণ বলতে আমরা বুঝি যে কিছু শব্দ যা আমাদের শুনতে বিরক্তিকর, যা আমাদের ভালো লাগে না, আমাদের শরীর মনের উপরে একটা বিরূপ প্রভাব ফেলে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণের কারণগুলো কি কি আমরা একটু দেখি। শব্দ দূষণের কারণগুলো কেমন দেখো, আমরা 1 নম্বরে লিখেছি শব্দ দূষণের কারণগুলো আমরা দেখি। মাইকের অবাধ ব্যবহার, যত্রতত্র উৎসবের সময়, তারপরে বিয়ের সময় আমরা কিন্তু উচ্চ শব্দে মাইক বাজাই। কারোর কারোর কাছে আমরা হয়তো আনন্দ করি, কিন্তু অনেকের কাছে খুব বিরক্তিকর এবং কি মনে হয় সাংঘাতিক একটা ব্যাপার, তাই না? ঠিকমতো ঘুম হয় না, অনেক সমস্যা তৈরি করে। ঢোলের শব্দ, বোমাবাজি, পটকা ফোটানোর আওয়াজ, কলকারখানার শব্দ, যাদের বাড়ি কলকারখানার পাশে, রাস্তার ধারে সারাদিন যানবাহনের শব্দ, কলকারখানার শব্দ, এই যে গাড়ির হর্নের আওয়াজ, উচ্চ ভলিউমের টেপ রেকর্ডার ও টেলিভিশনের শব্দ। বাসায় অনেকেই করি, অনেক টেলিভিশনের ফুল সাউন্ড দিয়ে অনুষ্ঠান শুনি, পাশে যারা থাকে তারা তো বিরক্তিকর বা অনুভব করতে পারে, তাই না? তীব্র আপত্তি তুলতে পারে। পুরনো গাড়ির ইঞ্জিনের শব্দ, রাস্তাঘাটে কালো ধোয়া বের করে কিছু কিছু গাড়ি চলে যায়, মনে হয় যে কী গেল একটা, তাই না? কিছু কিছু আমরা দেখি যে আজকাল মোটরসাইকেলে শব্দ বাড়ানোর জন্য অ্যাপারেটস লাগিয়ে নেওয়া হয়, এটা খুবই বিরক্তিকর। আচ্ছা, নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী ইঞ্জিনের শব্দ, মানে নির্মাণ সামগ্রী বলতে আমরা যেমন এই যে বাড়ি তৈরির সময় যে রড বাঁকা করতে হয়, তারপরে ঢালাই করতে হয়, ঢালাই মিক্সার করতে হয়, তাই না? এইগুলো। উড়োজাহাজ এবং জঙ্গি বিমানের তীব্র শব্দ, আমরা আকাশে যখন প্লেন চলে, তাই না, তখন কি করি, অনেক সময় হেলিকপ্টার বা এগুলো খুব বিরক্তিকর একটা ভাব তৈরি করে, হ্যাঁ, ঘুম ভেঙে যায়। আমরা অবশ্য অনেকে যারা ছোট আছে তারা দৌড়ে দেখতে যায় হেলিকপ্টার কেমন, তাই না? তাহলে এই যে শব্দ দূষণের কারণগুলো কিন্তু আমরাই কিন্তু শব্দ দূষণ করি এবং আমরাই আমাদের সমস্যাগুলো টেনে আনি। বলছে কি এই শব্দ দূষণের কারণ আমরা জানলাম, তাহলে এর ক্ষতিকর প্রভাবগুলো কি, সেগুলো আমাদের সেই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। দেখো তাহলে 1 নম্বরে মানসিক উত্তেজনা বাড়তে পারে, এক্সাইটমেন্ট, অস্থিরতা। রক্তচাপ যা ছিল তার তুলনায় আরও বেশি বেড়ে যাবে। অনেক সময় আমরা তীব্র শব্দের কারণে কেঁপে উঠি। কেউ চুপচাপ শুয়ে রয়েছে, বসে রয়েছে, আমরা পাশে যে একটা শব্দ করলাম, ঠাস করে বেলুন ফাটিয়ে দিলাম, সে কেঁপে ওঠে, তাই না, ভয় পায়। অবিরাম তীব্র মানসিক উত্তেজনা বাড়ায়, মেজাজ খিটখিটি হয়ে যায়, কিছু ভালো লাগবে না, বিরক্তিকর লাগবে, বমি বমি ভাব, ক্ষুধামন্দা সৃষ্টি হয়, মনে হবে গা ঘুলাবে, তাই না? আবার ক্ষুধামন্দা বলতে তোমার খিদাটা ঠিকমতো লাগছে না, হ্যাঁ, এরকম একটা। হৃৎপিণ্ড মস্তিষ্কের জটিল রোগ সৃষ্টি। আমাদের তো একটা জৈব যন্ত্র, তাই না? আমাদের শরীরটা একটা জৈব যন্ত্র। এখন বাহ্যিক কিছু প্রভাবের স্বাভাবিক কাজকর্মকে বিঘ্নিত করে। শব্দ, বিরক্তিকর শব্দ সেই স্বাভাবিক কাজকর্মকে বিঘ্নিত করে বিধায় আমাদের এই সমস্যা সৃষ্টি হয়। কর্মক্ষমতা হ্রাস পায়,
আমার যে স্পিডে কাজ করার ক্ষমতা থাকে এই শব্দ দূষণের কারণে আমার মনোযোগ নষ্ট হয়, আমি কাজটা ঠিকমতো করতে পারি না। এই যেমন আমরা এখন ক্লাস নেই, দেখা যায় আমরা হয়তো সাউন্ড প্রোটেকশন অনেক সময় নিতে পারি না। এই যে যারা এখানে পেঁয়াজ রসুন বিক্রি করে এরা জোরে জোরে চিল্লায়, মনোযোগ সেদিকে চলে যায়, ক্লাসের ছেলেমেয়েদের মনোযোগ নষ্ট হয়, তাই না? বিরক্তিকর মনে হয়, মাইকে কি করছে, পেঁয়াজ রসুন বিক্রি করছে, কেউ উচ্চস্বরে গান গাইতে গাইতে যাইছে, হ্যাঁ, কীরকম সব উদ্ভট আচরণ, তাই না? স্মৃতিশক্তি হ্রাস পায়, মনে থাকে না, মাথা ঘোরা মানে আসলে একটা কি বলবো যে খুবই একটা বিরক্তিকর অবস্থা তৈরি করে, যার কারণে মাথা ঝিম ধরে থাকে। অনিদ্রাজনিত অস্থিরতা, ঘুম হয় না। ভালো ঘুম না হলে কি হয়, আমরা কাজকর্ম ভালো করতে পারি না, আমরা অনেক কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারবো না। যদি ঘুম চোখে থাকে তার জন্য একটা অস্থিরতা তৈরি হবে। ক্লান্তি ও অবসাদগ্রস্ততা, ক্লান্তি আসবে, অবসন্ন মনে হবে শরীর। সবথেকে বড় ব্যাপার, আমাদের শ্রবণ শক্তি নষ্ট হতে পারে। অনেক সময় হয়ও, আমরা যারা বয়স্ক ব্যক্তিরা কি করি দেখি, আমরা এক ধরনের যন্ত্র ব্যবহার করি, শব্দ শুনতে পাই না, শব্দটা যাতে ভালো করে শুনতে পারি। এই যারা আমরা কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান করি, আসলে এই জৈব যন্ত্রের সক্ষমতা তো সব দিন সমান থাকবে না, বয়সের সাথে সাথে আমাদের এর কর্মক্ষমতাও কমতে থাকবে। তখন কি হবে, আমরা কি করব, শুনতে পাবো না, কান থাকতেও আমরা কি হবে, বধির হব, তাই না? তাহলে আমরা কি করব, এইগুলো থেকে অবশ্যই সাবধান থাকবো। তাহলে তোমরা দেখতে পেলে শিক্ষার্থীরা যে শব্দ দূষণের কারণ এবং ক্ষতিকর প্রভাবগুলো আমরা প্রথম ক্লাসে কিন্তু কিছু ব্যাপার শিখেছিলাম, দ্বিতীয় ক্লাসে এই অধ্যায়ের আমরা এই বিষয়গুলো দিয়ে আলোচনা শেষ করলাম। তোমরা কি করবে, বাসায় পড়বে এবং যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলো আসে সেগুলো কি করবে, ভালো করে বই দেখে নেবে। আমি সম্ভাব্য সৃজনশীল প্রশ্নগুলো একটু তোমাদেরকে বলার চেষ্টা করি। যেমন পড়তে পারে, শ্রাব্যতার সীমা বলতে কি বুঝো, অবশ্যই উত্তর দিতে পারবে। শুধুমাত্র যদি বলে শ্রবত শব্দের তরঙ্গ কাকে বলে, নিশ্চিত তুমি উত্তর দেবে, খুব সহজ একটা জিনিস। যদি বলে শব্দতর তরঙ্গের ব্যবহার, সেটা আমি বোর্ডে দেখিয়েছি, কেমন? প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়, যে কোনো মাধ্যমে কি করবে, প্রতিফলনের ন্যায়, তাই না? শব্দটা বাধা পেয়ে ফিরে আসবে, হ্যাঁ, মূল শব্দের যে পুনরাবৃত্তি সেটাকে প্রতিধ্বনি সৃষ্টি হতে গেলে কী করতে হবে, তাহলে একটা শব্দ উৎস দরকার, আর দূরবর্তী বা শব্দ উৎসের সামনে একটা প্রতিবন্ধক মাধ্যম দরকার। এইখানে একটু বলে দিই একটা ব্যাপার, তোমাদের বলেছিলাম যে প্রতিধ্বনি আমরা কিন্তু একটা ঘরের মধ্যে প্রতিধ্বনি কেন শুনতে পাই না। এই দেয়ালটা, এই যে চারপাশে রুমের দেয়াল, এই দেয়ালটা কিন্তু 16.5 যে মিটার এই দূরত্বের কি কাছে, যার কারণে শব্দ প্রতিধ্বনি ঠিকই হচ্ছে, কিন্তু 0.1 সেকেন্ডের আগে ফিরে আসে, তাই আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। কিন্তু যখন একটা বন্ধ ঘরে, আমি বলেছিলাম উত্তরটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিই, বন্ধ ঘরে গম গম কেন আওয়াজ করে, আসলে তখন কি হয় দেখো, আমাদের মাথার উপরে ছাদ, চারপাশের দেয়াল, নিচে ফ্লোর, এই শব্দটা কি করে, বিভিন্ন দেয়ালে কি করে, প্রতিফলিত হতে থাকে। তাহলে বিভিন্ন দেয়ালে যদি এরকম হয়, এইরকম, হ্যাঁ, তাহলে এখান থেকে শব্দ সৃষ্টি হলো, এখানে গেল, এখান থেকে এখানে যেতে পারে, এখানে যেতে পারে, হ্যাঁ, তারপরে এখান থেকে এখানে যেতে পারে, আবার এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে ফিরে আসতে পারে, এরকম, হ্যাঁ, এরকম। তার মানে এই এত দূরত্ব অতিক্রম করতে করতে কি হয়, 16.5 মিটারের বেশি হয়ে যায়, কিন্তু অবিরত ঘটতে থাকে বিধায় মূল শব্দের পুনরাবৃত্তি আমরা শুনতে পাই, কিন্তু সেটা পরিষ্কার শুনতে পাই না, এই জন্য গম গম শব্দ হয়। দেখো, শব্দ প্রতিফলক পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব যদি নির্ণয় করতে বলে, তাহলে আমাদেরকে ওইটা কাজে লাগাবো। শব্দ মাথায় থাকে 0.1 সেকেন্ড এবং ফিরে আসতে বাতাসে শব্দের বেগ 332 মিটার। এটা ব্যবহার করে আমরা কি করব, শব্দের উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের ন্যূনতম দূরত্ব নির্ণয় করব। সাগর আর কুয়োর গভীরতা কিভাবে নির্ণয় করব, সোনার নামক যন্ত্র, স্টপওয়াচ, এইগুলো ব্যবহার উল্লেখ করে আমরা সহজেই উত্তরগুলো দেব। আর শব্দের দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব, এটা আমরা বাস্তব জীবনে দেখতে পাই। তাহলে তোমরা কি করবে, সবাই সুস্থ এবং সুন্দর থাকবে এবং বই পড়বে, এই শুভ কামনা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।